সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া, আজকাল আপনি যেখানে ঢুকবেন ক্রিকেট নিয়ে আলোচনা হলে সেখানে একছত্র নাহিদ রানা বিষয়ক আলোচনা আছে। ওয়াসিম আকরাম, হর্ষ বগলে থেকে শুরু করে এই শোয়েব আক্তার সবাই সবাই এখন বাংলাদেশি বিশেষজ্ঞদের কথা বলতেছে না, দিন দুনিয়ার সবাই এখন নাহিদ রানাকে নিয়ে আলোচনা করতেছে। কেন আলোচনা করতেছে সেগুলো নিয়ে আমরা একাধিকবার কথা বলছি, একাধিকবার, যে শুধু পেস না, 150তে বল তো অনেকেই করতেছে এই মুহূর্তে পৃথিবীতে। ফলে 150টাই মূল ব্যাপার না, তার কন্ট্রোল সহ বিশেষত্ব আছে আরও কিছু। আজকাল রিভার্স সুইংও করাচ্ছে, সব মেলায় নাহিদ রানা একটা বিশাল ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই যে নাহিদ রানা নাহিদ রানা নাহিদ রানা করা হচ্ছে, এই শব্দগুলো তার কানেও যাচ্ছে, এই কথাগুলো তার কানেও যাচ্ছে। সেও ফেসবুক খুললেই দেখতেছে তাকে নিয়ে পোস্ট, সে ইউটিউবে ঢুকলেই দেখতেছে তাকে নিয়ে কন্টেন্ট, সে মিডিয়া কোনো একটা পত্রিকা খুললেই দেখতেছে যে তাকে নিয়ে স্টোরি। এখন এইটা অনেকেই বলেন যে এইগুলাতে ক্রিকেটারদের ক্ষতি হয়, অ্যাথলেটদের ক্ষতি হয়, তারা বিগড়ে যেতে পারে। আমি সেটার সঙ্গে একমত কখনো না, আমি কখনো একমত না। কেন একমত না সেটা বলবো। একই সঙ্গে আমি একটু নাহিদ রানার কাছে এটা জানতে চাইছিলাম যে এই আলোচনাগুলো তার উপর কি প্রভাব ফেলে। তো সে কি অসাধারণভাবে আমাকে এই কথাগুলো বলল যে সে আসলে ওই প্রশংসাটা সেভাবে শোনেই না, কিন্তু পরামর্শটা সে খুঁটায় খুঁটায় শোনে যে ওর ভিতর থেকে কি নেওয়ার আছে। এবং বিশেষ করে আমি জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলে আপনার 160 ছোঁয়া উচিত, শোয়েব আক্তারের রেকর্ড ভাঙা উচিত, সে বিষয়ে সে কি বলছে সেটাও শেষ দিকে গিয়ে আমি বলবো। দেখেন, এটা আমি অনেক দিন ধরে বলি, অ্যাডভোকেসি করি বলা চলে, যে সবাইকে স্বাধীনভাবে কথা বলতে দেন, সবাইকে। এটা রাজনৈতিক ব্যাপারে বলি, খেলার ব্যাপারে বলি, সব ব্যাপারে আপনি কথা বলতে দেবেন, লিখতে দেবেন, যা খুশি করুক লোকেরা, এতে কারোর পথে কোনো সমস্যা হয় না। সত্যিকারের যে চ্যাম্পিয়ন তার কোনো সমস্যা হয় না। আমরা যে ভয় পাই না, ওইটা আসলে এক ধরনের ছোট মনের ব্যাপার, ছোট মনের ব্যাপার। আমরা মিডিওকর তো, এই জন্য আমরা মিডিওকর জায়গা থেকে দেখি যে অতিরিক্ত প্রশংসা করলে ছেলেটা বিগড়ে যাবে, বেলাইন হয়ে যাবে। হ্যাঁ, যায় তো, আমাদের চোখের সামনে অনেকে গেছে বলেই এই ভয়টা আমরা পাই। নাসির গেছে, সাব্বির গেছে, অনেকে গেছে। এখন আমার কথা যে এরা মিডিওকর হইতেই আসছিল পৃথিবীতে, এরা চ্যাম্পিয়ন হইতে আসে নাই, এরা কোনো না কোনো সময় বিগড়ে যেত। আপনি এদের এই যে তুলোর ইয়েতে করে, তুলোর বিছানায় করে ডিম সংরক্ষণের মতো করে রাখবেন, এটা পারবেন না। একটা না একটা সময় তারা নিষ্ঠুর এই দুনিয়ার মুখোমুখি হবে, প্রশংসা নিন্দা দুটোই তাদের কানে ঢুকবে। যে বাচ্চাদের আপনি ছোটবেলা থেকে আটকে রাখেন, রাস্তায় খেলতে যেতে দেন না, যে বস্তির ছেলের সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবে অমুক তমুক, সেই ছেলেটা যখন ইন্টারমিডিয়েটে ওঠে তখন আরো ভয়ঙ্কর সব ব্যাপারের সঙ্গে পরিচিত হয় না। আটকে রাখাটা কোনো সমাধান না, কোনো সমাধান না। একই সঙ্গে সত্যিকারের চ্যাম্পিয়ন অ্যাথলেটরা যে এইসব আলোচনা সমালোচনা প্রশংসা নিন্দায় কিছু মনে করেন না এবং তারা যে বিগড়ে যান না, তার প্রমাণ আমাদের বিশ্ব জুড়েই আছে। ইনফ্যাক্ট সমস্ত চ্যাম্পিয়ন ক্রিকেটারের জীবনে এই ঘটনাটা আছে। আপনি লিওনেল মেসির দিকে তাকান, 14 বছর বয়স থেকে সে শোনেন নতুন ম্যারাডোনা, তাতে সে বিগড়াইছে। আবার বহু ফুটবলার আছে বিগড়ায় গেছে ওই ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের দেশে তাকান না, সাকিব আল হাসান 18 বছর বয়স যখন, তখন প্রথম আলোর বর্ষসেরা পুরস্কার পাইছিল। আমি সেই দুর্ভাগা যে প্রথম ইন্টারভিউ নিতে গেছিলাম তার, সে সময় সে ফার্স্ট পেজে তার ছবি ছাপা হয়েছে। কি হয়েছে তার? আমি সব সময় বলি যে আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান আপনাকে অনেক রকম কাঁটা ডিঙাতে হবে। আপনাকে প্রতিপক্ষের বাধাটা ডিঙাতে হবে। আপনাকে ওই সময়ের বাধা ডিঙাতে হবে। অনেক কিছু ডিঙাতে হবে। তার মধ্যে মিডিয়ার বাধাটাও ডিঙাতে হবে। মিডিয়ায় যে প্রশংসা বা নিন্দা যেটাই করুক, এটা একটা কাঁটা। এই কাঁটাটা আপনি যদি ডিঙাতে না পারেন, আপনি চ্যাম্পিয়ন হবেন না। ফলে কোনো সময় এটা প্রত্যাশা করবেন না। কোনো অ্যাথলেটও প্রত্যাশা করবেন না, ভক্তরাও করবেন না যে এই ক্রিকেটাররে তোলা, তোলা করে রাখা হোক। এদের নিয়ে প্রশংসা বা নিন্দাই কোনোটা যেন না করা হয়। ইভেন এটা নিয়ে আমার সঙ্গে একবার মাশরাফি বিন মুর্তজারও বেশ আ আ আর্গুমেন্ট হচ্ছিল। সেও একটা প্রেস কনফারেন্সে রিকোয়েস্ট করছিল কোনো একটা ক্রিকেটারের নাম ধরে যে ওকে নিয়ে বেশি লেখালেখি না করাই ভালো। আমার বক্তব্য যে আপনি কতজনকে আটকাবেন? আমরা আপনার কথা শুনে কয়েকজন লেখা বন্ধ করলাম, প্রশংসা করা বন্ধ করলাম। এর বাইরে লোক নেই, ইন্ডিয়ায় লোক নেই, পাকিস্তানের লোক নেই, সারা পৃথিবীতে লোক আছে। মানুষের লেখার আইটেম দরকার, কনটেন্ট করার আইটেম দরকার। আমি দেবব্রত কাল সকালে কি খাবো? আমার দুশ্চিন্তা আছে না? ফলে আমাকে কনটেন্ট বানাইতে থাকতে হবে। এরকম বহু লোক আছে বুভুক্ষু হয়ে, তাদের কনটেন্ট বানাতে হবে, লিখতে হবে, ফলে কাউকে বাধা দেওয়া যাবে না। লিখতে দেন, এটা ডিঙায় যে চ্যাম্পিয়ন হতে পারবে সে চ্যাম্পিয়ন। আই থিংক নাহিদ রানা এইটা ডিঙাতে পারবে বা সে চেষ্টাটা করতেছে।
কেমন করে বুঝলাম? সেটা হচ্ছে তার সঙ্গে একটু কথা বললাম। ইচ্ছা ছিল নাহিদ রানার একটু অন ক্যামেরা ইন্টারভিউ নেওয়া। ইদানিং নানা জটিলতায় আর এখন তো ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে, সেটা হচ্ছে না আসলে। ফলে ওভার ফোন একটু কথা বললাম, ওই ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এই যে জাগতিক আলোচনা, বাংলাদেশের বাইরেও যে আলোচনা, এটা তার উপর কতটা আসর ফেলে। তো সে আমাকে দারুণ করে একটা জিনিস বলল যে, আলোচনার তো আসলে ২ টো দিক থাকে। একটা হচ্ছে সবাই প্রশংসা করে অনেকেই। তো আমি আসলে প্রশংসা অংশটা এড়ায়ে যাই। আমি মনেও রাখতে চাই না যে কে কি বললেন। অবশ্যই যারা ভালো বলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে। তারা পছন্দ করেন, ভালোবাসেন, সেজন্য ভালো বলেন, ওই পর্যন্তই। আমি এটা নিয়ে আর ভাবতে চাই না। আমি ভাবি কোনটা নিয়ে, সেটা হচ্ছে প্রত্যেকের এই আলোচনার মধ্যে আপনি দেখবেন আমার প্রতি কিছু টিপস থাকে, কিছু পরামর্শ থাকে। ওইগুলা থেকে কোনগুলো যৌক্তিক, এইগুলা আমি একটু গ্রহণ করার চেষ্টা করি। কারণ উন্নতি করতে হবে তো আমাকে প্রতিনিয়ত। তো এইসব আলোচনা থেকে এই যেসব গ্রেটের কথা বললেন, আমি কয়েকজন গ্রেটের নাম বললাম যে এরা আপনাকে নিয়ে আলোচনা করেন। তো ও বলতেছে যে এইসব গ্রেটের আলোচনা থেকে, কখনো তাদের কথাবার্তা থেকে সরাসরি আমি উপকৃত হচ্ছি। ফলে প্রশংসাটাকে আমি একপাশে রাখি, রেখে এখান থেকে আমি আমারকে নিয়ে সমালোচনা, সে বলতেছে সমালোচনাটাও আমি শুনি মন দিয়ে, যে আমাকে নিয়ে কোনো সমালোচনা আছে নাকি? সমালোচনা থাকলে সেটা খুব মন দিয়ে শুনি, পরামর্শ থাকলেও সেটা বোঝার চেষ্টা করি যে এটা আদৌ আমার গ্রহণ করার দরকার আছে নাকি। গ্রহণ করার দরকার থাকলে আমি গ্রহণ করি। আমি অনেকের পরামর্শ নিচ্ছি এবং আরও নেব। এটা অসাধারণ একটা ব্যাপার না? দেখেন, ও তো আলোচনা থামায় দিতে চায় না। ওই তো বলতেছে যে, "এটা হবে ভাইয়া। আপনি খেলতে লাগলে এখন ভালো হচ্ছে। স্রষ্টা ভালো সময় দিচ্ছেন, ভালো হচ্ছে। এ আলোচনা হবে।" আমি তো থামাতে পারব না। আমি জনে, জনে গিয়ে কি বলব যে আলোচনা করেন না আমারে নিয়ে? আবার খারাপ সময় আসবে। সামনে যেই খারাপ সময় আসবে দেখবেন অনেকেই নিন্দা করতেছে। সেটাও আমি থামাতে পারব না। কোনোটাই আমার কন্ট্রোলে নাই। আমি শুধু যেটা পারবো, খারাপ সময়েও যারা পরামর্শ দিবেন ওইটা নিবো। এখন ভালো সময়েও যারা পরামর্শ দিচ্ছেন ওইটা নিবো। দেখেন, এই লিকলিকে লম্বা ছেলেটা, ২ দিনের বাচ্চা, সে কত সুন্দর জিনিসটা ধরে ফেলছে। যে আসলে এই কাঁটাটা উপড়াইতে, মিডিয়ার কাঁটাটা উপড়াইতে কি করতে হবে? সেটা হচ্ছে অবজ্ঞা করতে হবে, স্রেফ সরায় রাখতে হবে। শচীন টেন্ডুলকার সারা জীবন যা করে গেছেন, ঘুরেও তাকান নাই। হ্যাঁ, পরামর্শ কেউ দিলে, স্যার ডন ব্র্যাডম্যান পরামর্শ দিছেন। ঠিক শচীন টেন্ডুলকার সেটা গ্রহণ করছেন। হানিফ মোহাম্মদের তো রীতিমতো ভক্ত ছিলেন। হানিফ মোহাম্মদ টিপস সব দিতেন। সেগুলো গ্রহণ করতেন। কিন্তু প্রশংসায় আ নিয়ে ভাবতেনও না। এটাই একজন চ্যাম্পিয়নের কাজ। আমি ওই প্রসঙ্গে তারে জিজ্ঞেস করলাম যে, "আপনি কি কখনো খেয়াল করেন? মানে ইনটেনশনালি দেখেন আপনার এ নিয়ে কি আলোচনা হচ্ছে?" তো বলল, "না, ইনটেনশনালি দেখি না। একটা নাম্বার হচ্ছে যে আমি আসলে সেটা আমি কেন, এখন আমরা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এটা শুধু আমার কথা বলতেছি না, যতজন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তাদের কারো পক্ষে আসলে ইন্টেনশনালি ভাইয়া খোঁজার সুযোগ নেই যে আমাকে নিয়ে কি কথা হচ্ছে। তবে যেটা হয় যে এখন তো আপনি ডিসকানেক্টেড থাকতে পারবেন না। ওগুলো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কেউ না কেউ পাঠায়। যা হয়, হয়তো সবার সব কথা পৌঁছায় না, কিন্তু মেইনলি কি কথা হচ্ছে এটা পৌঁছায় কাছে। দেখেন, এটাও আমার কাছে খুব অনেস্ট একটা ওপিনিয়ন মনে হয়েছে। আমি বহু ক্রিকেটারের কাছে এই প্রশ্ন করে শুনছি যে, "না ভাই, আমি কোনো কিছু খেয়াল করি না, আমি কোনো কিছু জানিও না।" ও কিন্তু বলল যে, "আমি জানি।" কারণ হচ্ছে আমি জেনে যাই। এই কানেক্টেড দুনিয়ায় সবাই WhatsApp এ মেসেজ দিচ্ছে, Facebook এ মেসেজ দিচ্ছে, কেউ না কেউ জিনিসটা পাঠায়। এখন কথা হচ্ছে ইনটেনশনালি আমি কক্ষনো খুঁজি না যে কি হচ্ছে না হচ্ছে। খোঁজার টাইম নাই। ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার, তাকে এত ব্যস্ত জীবন কাটাতে হয় যে আসলেই খোঁজার টাইম নাই। বলল যে প্রতিদিন আসলে নিজেরে নিয়ে কাজ করতে হয়। এখন আমি যদি কাজ না করি তাহলে পিছায় পড়ব। আমার প্রতিদিন দুর্বলতা বের হয় কিছু, প্রতিপক্ষ ফাইন্ড আউট করে ফেলে, বুঝি যে এটা প্রতিপক্ষ ধরে ফেলছে, সেগুলো নিয়ে কাজ করতে হয়। ওই প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আপনার ফিটনেস নিয়ে, আপনি যাতে ফিট থাকেন, ইনজুরি মুক্ত থাকেন, এটা নিয়ে সারা পৃথিবী খুব চিন্তিত। এবং বিশেষ করে ডমিনিক কর্ক যেমন হাত জোড় করে বলতেছিল যে, "প্লিজ বাংলাদেশ, প্লিজ তাকে দেখে রেখো।" তো আপনি তো আবার প্রেস কনফারেন্সে বলেন যে, যুদ্ধ করতে গেলে গুলি লাগবেই। আসলে আপনি কতটা সিরিয়াস? এখানেও সে আমার খুব মনপছন্দ একটা কথা বলছে যে, অবশ্যই সিরিয়াস আমি। আমি ওই যেটা বললি যে যুদ্ধ করতে গেলে গুলি লাগবে, সেটা হচ্ছে ভয় পেয়ে তো মাঠে খেলা যাবে না। ইনজুরির ভয়, ফিটনেসের ভয়, এগুলো মাঠে যখন খেলতে নামবো তখন তো মাথায় রাখলে চলবে না। তখন যদি আমি বারবার ওইটা ভাবতে থাকি যে ইনজুরি হতে পারে, তাইলে আমি আমার এফোর্ট এর সর্বোচ্চটা দিব না। ওইজন্য বলি যুদ্ধ করতে গেলে গুলি লাগবে। এটা মেনে নিতে হবে। কিন্তু তার মানে এই না যে আমি গুলি খাওয়ার মতো অবস্থায় থাকবো।
নিজেরে রাখবো, সেটা কোনোভাবেই ঠিক না। আমি তো সবসময় ভাইয়া নিজেরে সর্বোচ্চ প্রস্তুত রাখার চেষ্টা করি এবং যাতে কোনোভাবে ফিটনেসে কোনো সমস্যা না হয়। এমনিতে ও বলল যে এই বড় কৃতিত্বটা আমাদের বোর্ডের এবং আমাদের ম্যানেজমেন্টের। ওনারা তো একটা হিসাব করে রীতিমতো চক আউট করে রাখেন যে কোন ম্যাচটা আমাকে খেলাবেন, কোন ম্যাচটা খেলাবেন না, কত ওভারলোড দিবেন, দিবেন না, প্র্যাকটিসে কি করতে হবে, হবে না। এগুলো তো ওনাদের একটা দারুণ প্ল্যানিং আছে। এর বাইরে আমি খুব সচেতন থাকার চেষ্টা করি। আমি হচ্ছে যেমন নিজেকে নিয়ে প্রচুর কাজ করি, সেই সঙ্গে আমাকে ফিজিওরা, কোচরা যেভাবে বলেন, সেইভাবে আমি সচেতন থাকি। যাতে আমি নিজে কোনো বিপদ না ঘটাই। তো আমি মজা করে পাল্টা জানতে চাচ্ছিলাম যে, এই যে এত লোকে বলে যে ইনজুরি থেকে সাবধান, ইনজুরি থেকে সাবধান নিতে বিরক্ত লাগে নাকি? আরে ভাই আমি তো ভালোই বুঝি। বলে, "না, না এটা বরং আমি শুনলে বুঝি যে ওনারা আমাকে নিয়ে ভাবতেছেন।" এই যে অপরিচিত সব বিশেষজ্ঞ, বোলাররা ওনাদের সঙ্গে তো আমার অনেকেরই দেখাই হয় নাই কোনোদিন। ওনারা আমাকে নিয়ে কথা বলতেছেন, আমার ইনজুরি নিয়ে কনসার্ন প্রকাশ করতেছেন, আমি যেন ইনজুরড না হই। মানে তো ওনারা আমারে ভালোবাসতেছেন, আমাকে পছন্দ করে বলতেছেন, এটাতে বিরক্ত হব কেন? শেষ তার কাছে আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এই আলোচনা, এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কমেন্ট্রি এইগুলারই একটা অংশ হচ্ছে যে এখন তাকে 160 তে দেখতে চায়। অনেকে তো একদম তেড়ে ফুঁড়ে বলতেছে না শোয়েবের রেকর্ড ভাঙতে হবে। আমি এর মাঝে একটা কনটেন্ট করে বলছি যে কেন সেই চেষ্টা রানার করা ঠিক হবে না। আমি বলতেছিলাম যে এটা দেখছেন কিনা কোথাও? তা হেসে দিছে। বুঝলাম না আমি দেখছে বুঝালো না, না দেখছে বুঝাইলো। হেসে দিয়ে বলল যে না আমি অন্তত এগুলা ভাবতেছি না। তা আমি বললাম যে আপনার ভাবনাটা কি পেস নিয়ে? তা বলল ভাইয়া আমার যে পেস আছে এটা বাড়ানোর জন্য বা কোনো টার্গেটে পৌঁছানোর জন্য আমি টার্গেট নিয়ে খেলব না। আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব প্রত্যেকটা ডেলিভারিতে। যদি মনে হয় আমার বেস্ট স্লোয়ারটা করতে হবে, বেস্টটা করব। আমি আমার পেসের সঙ্গে, আমার বোলিং এর সঙ্গে কখনো আপোস করব না। কিন্তু আমি কোনো টার্গেট নিয়েও ছুটব না ভাইয়া যে ১৬০ তো দূরে থাক। আমি ১৫০ এ করছি ১৫২ নিয়েও পাবো না। যেদিন হওয়ার এমনিই হবে। ১৫২ হবে, ৫৫ হবে, হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। আমি আমার ফিজিক নিয়ে কাজ করতেছি, প্রতিদিন ডেভেলপমেন্ট করতেছি, আমার এই বুকের পেশি নিয়ে কাজ করতেছি, হাতের মাসল নিয়ে কাজ করতেছি, অনেক কিছু নিয়ে কাজ করতেছি। সেটা বোলিং ভালো করার জন্য। সেটা পেস বাড়ানোর জন্য না। আমি ইনফ্যাক্ট ভাবিও না যে আমার পেস আর কতদূর যাইতে পারে। আমি ম্যাচ শেষে যখন জানি যে এই ম্যাচে সর্বোচ্চ এত কিলোমিটার বল করছি ভাল লাগে। এটা শুনলে অবশ্যই ভাল লাগে বাড়তি পেসের কথা। কিন্তু আমি ম্যাচের আগে একবারও ভাবি না যে আমার এত কিলোমিটার আজকে বল করতে হবে বা আমার ক্যারিয়ারে কোথায় সর্বোচ্চ বল করব এটা নিয়েও আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা শুধুমাত্র যে বেস্ট ডেলিভারিটা কি করা যায় সেটা নিয়ে আমি ভাবি। আর দেখেন এই যে আমরা যারা শঙ্কা বোধ করি যে প্রশংসা, আলোচনা বাচ্চাদের পথ বিগড়ে দিতে পারে। অথচ বাচ্চারা কত ম্যাচিউরড চিন্তা করে দেখেন। এই আমরা কিন্তু আসলে ওদের মিসজাজ করি। আমরা ভাবি যে ওরা বোধহয় ইম্যাচিউরড, ওরা অল্প কথায় বোধহয় গলে যাবে। না, ওরা খুব ম্যাচিউরড চিন্তা করে। ওরা জীবনটারে অনেক কাছ থেকে দেখে তো, ২২ গজ থেকে দেখে। ফলে ওরা ম্যাচিউরড এনাফ। এখন চ্যাম্পিয়ন হতে পারুক বা না পারুক সেটা আসলে ওর স্কিল, সেটা আসলে ওর বাকি যোগ্যতা। সেটার সঙ্গে এসব আলোচনার কোনো সম্পর্ক নাই। রানার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আই হোপ রানারও কোনো এক সময় আমরা ভিডিও ইন্টারভিউটাই দেখতে পাবো। সবার জন্য ভালোবাসা।